বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ছাবা মুভিটিকে নিয়ে। এটি আসলে ছত্রপতি সম্ভাজি মহারাজের পুরো কাহিনী। এই মুভির মধ্যে আমরা ছত্রপতি সম্ভাজি মহারাজের আসল সাহসিকতার পরিচয়কে দেখতে পাই। এর ফলে তার নাম রাখা হয়েছিল ছাবা। ছাবার অর্থ হলো সিংহের বাচ্চা, যিনি আসলে 9 বছর ধরে মোগল সম্রাট ঔরঙ্গজেবের অবস্থাকে খারাপ করে দিয়েছিল। এনার কথাতেই মারাঠারা একজোটবদ্ধ হয়ে মোগলদের সাথে লড়াই করার জন্য অগ্রসর হয়েছিল। চলুন বন্ধুরা, এবার ছাবা মুভির পুরো কাহিনীকে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ছত্রপতি শিবাজি মহারাজের মৃত্যুর কথাকে শুনতে পাই। এখন মোগল শাসক ঔরঙ্গজেব এটিকে মনে করতে থাকে তাকে এখন হারানোর মতো আর কেউ নেই। ঔরঙ্গজেব আসলে খুবই ভালোভাবেই এটিকে জানতো শিবাজি মহারাজ আসলে খুবই ভয়ঙ্কর ছিল। এই জন্যই তিনি মনে করতে থাকে তার টক্করের হয়তো আর কেউ বেঁচে নেই। এই জন্যই ঔরঙ্গজেব এটিকে মনে করতে থাকে এখন থেকে সে মারাঠাদের উপর রাজ করবে। কিন্তু সে এই কথাকে জানতোই না যে ছত্রপতি শিবাজি মহারাজের 24 বছরের নির্ভয় এবং সাহসী সম্ভাজি মহারাজ অর্থাৎ ছাবা নিজের পিতা স্বরাজের স্বপ্নকে আগে নিয়ে যাওয়ার জন্য ভাবছে। এই জন্য সম্ভাজি মহারাজ নিজের পুরো সৈনিকদেরকে নিয়ে ঔরঙ্গজেবের বুরহানপুর কেল্লাতেই আক্রমণ করে দেয়। বুরহানপুর আসলে বাহাদুর শাহের আন্ডারে ছিল, যে খুবই একটি শক্তিশালী মানুষ ছিল। যখন সম্ভাজি মহারাজ বুরহানপুর কেল্লার মধ্যে আক্রমণ করে দেয়, তখন মোগলরা শুধুমাত্র তাদেরকে ভেতরে আসা থেকেই বাধা দিচ্ছিল, কারণ তারা খুবই ভালোভাবেই জানতো সম্ভাজি মহারাজ এবং মারাঠারা যদি ভেতরে এসে যায় তাহলে তারা তাদের সবাইকেই শেষ করে দিবে। এমনকি ঘটেও এমনটাই। সম্ভাজি মহারাজের সৈনিকরা মোগল শাসনকে পুরোপুরি ভাবেই শেষ করে দেয়। এরপরে সম্ভাজি মহারাজের সাথে দেখা হয় বাহাদুর খানের, যে আসলে খুবই শক্তিশালী ছিল। এখানে বাহাদুর খান চালাকির সাথে সম্ভাজি মহারাজকে এমন একটি জায়গার মধ্যে ফেলিয়ে দেয় যেখানে একটি ক্ষুধার্ত সিংহ ছিল। এখানে সম্ভাজি মহারাজের সাথে লড়াই হতে থাকে একটি ক্ষুধার্ত সিংহের, কিন্তু ওই সিংহটি আসলে জানতোই না যে সেও আসলে একটি সিংহের সাথে লড়াই করছে। এখানে সম্ভাজি মহারাজ ওই সিংহের মুখকেই চিরে দেয়। এরপরে তিনি উপরে গিয়ে বাহাদুর খানকেও খুবই খারাপ ভাবে চিৎ করিয়ে দেয়। কিছু সময়ের জন্য বাহাদুর খানও এমন মনে করছিল আসলে শিবাজি মহারাজই এই জায়গার মধ্যে এসে গিয়েছে। এমন ভাবে বুরহানপুর কেল্লার মধ্যে সম্ভাজি মহারাজ এবং তার সৈনিকেরা জয়লাভ করে নেয়। সম্ভাজি মহারাজের আসলে একটি মাত্র স্বপ্ন, যে স্বপ্ন আসলে তার পিতা শিবাজি মহারাজ দেখেছিল, তিনি ওই স্বপ্নকেই পূরণ করবে। সম্ভাজি মহারাজ শুধুমাত্র এটিকেই চাইতো যাতে স্বরাজ সবসময় বেঁচে থাকে, এমনকি শিবাজি মহারাজের চিন্তাও যেন বেঁচে থাকে। শিবাজি মহারাজের স্বপ্ন ছিল মানুষেরা যাতে স্বাধীন থাকে, সে আসলে যে কোনো ধর্মেরই হোক না কেন। শিবাজি মহারাজ আসলে যে পথকে দেখিয়েছিল সেই পথকেই অনুসরণ করছিল সম্ভাজি মহারাজ এবং তার সৈনিকেরা। এমনকি সম্ভাজি মহারাজের পত্নী আসুবাইবিও খুবই ভালোভাবে জানতো শিবাজি মহারাজ আসলে যে স্বপ্নকে দেখেছিল সেটি আসলে পূরণ হওয়া দরকার। এই জন্যই যশুবাইও সম্ভাজি মহারাজের সবসময় সাথে থাকতো। তিনি তার পত্নী অবশ্যই ছিল, কিন্তু সে তার সাথে সবসময় বন্ধুর মতোই থাকতো। কিন্তু সম্ভাজি মহারাজের পরিবারের মধ্যে কিছু এমনও সদস্য ছিল যারা আসলে মারাঠাদের খারাপ চাইতো। আসলে সম্ভাজি মহারাজের সৎমা, যার নাম ছিল সরেয়াবাই, তিনি চাইতো তার ছেলে রাজারাম যেন ওই সিংহাসনের মধ্যে বসে। এর জন্যই সরাবাই সবকিছুকেই করতে পারে, সে যে কোনো দিকেই যেতেও পারে, নিজের শত্রুদের সাথেও হাত মিলিয়ে নিতে পারে। কিন্তু যে পথকে শিবাজি মহারাজ ছেড়ে রেখে গিয়েছিল সেই পথকেই অনুসরণ করতে থাকে সম্ভাজি মহারাজ। সম্ভাজি মহারাজ সবাইকে চোখ বন্ধ করেই বিশ্বাস করত, কারণ তিনি এটিকে মনে করত তার সবাই আসলে আপন। কিন্তু সোরাবাইয়ের দুই ভাই, যারা আসলে সম্ভাজি মহারাজের সাথেই থাকতো, তারা এই জায়গার মধ্যে কিছু অংশকে চাইতো, কিন্তু সম্ভাজি মহারাজ তাদেরকে বোকা দিয়ে দেয়, কারণ শিবাজি মহারাজ কখনো এটিকে চাইতো না যে কেউ যাতে আলাদা হয়ে যায়। এরপরে একটি গুপ্তচরের দ্বারা সম্ভাজি মহারাজ জানতে পেরে যায় ঔরঙ্গজেব আসলে তাদের উপর আক্রমণ করতে চলেছে এবং ঔরঙ্গজেবের সৈনিকরা আসলে সম্ভাজি মহারাজকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। ঔরঙ্গজেবের কাছে আসলে 8 লক্ষ সৈনিক ছিল, এমনকি তার কাছে 50,000 ঘোড়াও রয়েছে। এসব ছাড়াও তাদের সৈনিকদের কাছে 30,000 হাতিও ছিল, কিন্তু সম্ভাজি মহারাজও কাউকেই ভয় পেত না। এই জন্যই তিনি বলে দেয় যে তারা যদি ভুলবশত রাস্তাকে ভুলে যায় তাহলে তাদেরকে ঠিক রাস্তার মধ্যে দিয়ে নিয়ে আসো, এমনকি আমার কাছে তাদেরকে পৌঁছে দাও। কিন্তু এই সময়ের মধ্যেই ঔরঙ্গজেব
ঔরঙ্গজেবের ছেলে আকবর উত্তরের দিকে চলে আসে। এখানে তিনি আসলে সম্ভাজি মহারাজের সাথে দেখা করতে চেয়েছিল। লোকেরা আসলে এটিকে নিয়ে চিন্তা করছিল আকবরের উপর ভরসা করা যায় নাকি যায় না, কারণ ঔরঙ্গজেবের ছেলে ছিল আকবর। কারণ ঔরঙ্গজেব এবং আকবরের মধ্যে কখনোই সম্পর্ক ভালো ছিল না, কারণ ঔরঙ্গজেব নিজের পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়ে রাজা হয়েছিল। অন্যদিকে আকবর এখন ঔরঙ্গজেবকে শেষ করে দিতে চায়, কিন্তু এরপরেও সম্ভাজি মহারাজ আকবরের সাথে দেখা করতে চায়। এই জন্য তিনি আকবরের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সম্ভাজি মহারাজ নিজের পত্নীর সাথে দেখা করে এবং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার চিন্তা করছো না? যার উত্তরে এসুভাই বলতে থাকে, চিন্তা তো হচ্ছে, কিন্তু তোমার জন্য নয়, বরং আকবরের জন্য। এরপরে সম্ভাজি মহারাজ একাই আকবরের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আকবর আসলে একটি আক্রমণকে সম্ভাজি মহারাজের উপর করেছিল, যেখানে 5 থেকে 6 জন সৈনিক সম্ভাজি মহারাজের উপর আক্রমণ করেছিল, কিন্তু সম্ভাজি মহারাজ খুবই সহজেই তাদেরকে মেরে দেয়। আকবর এখানে বলতে থাকে সে আসলে জানতে চেয়েছিল যে এখানে সম্ভাজি মহারাজ তার সাথে দেখা করার জন্য কোনো ভুল মানুষকে তো পাঠিয়ে দেয়নি, কিন্তু তুমি তো এখানে সবাইকে মেরে দিয়েছো। তখনই সম্ভাজি মহারাজ বলতে থাকে, আমাদের যদি কোনো গুপ্তচর এই জায়গার মধ্যে আসতো তখনও তোমাদের সৈনিকদের এমনই অবস্থা হতো। এখানে আকবর সম্ভাজি মহারাজকে এমন কথা বলতে থাকে যেগুলোকে শোনার পর সম্ভাজি মহারাজ খুবই অবাক হয়ে যায়। আসলে কথা ছিল এই যে সোরাবাই এবং তার কিছু সেনাপতি মিলে আকবরের সাথে কিছু চুক্তি করে নিতে চায় পুরো মারাঠাদেরকেই শেষ করে দেওয়ার জন্য। তারা আসলে সম্ভাজিকে মেরে দিতে চায়। এই কথাকে জানার পর সম্ভাজি মহারাজ খুবই দুঃখী হয়ে যায় এবং তিনি আকবরকে কথা দিয়ে দেয় যে যতক্ষণ পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে রয়েছো ঔরঙ্গজেব তোমাকে হাত লাগাতেও পারবে না। কিন্তু সম্ভাজি মহারাজ তার সৎমা অর্থাৎ সোরাবাইয়ের কাছ থেকে এমনটা কখনোই আশা করেনি। এরপরে সম্ভাজি মহারাজ নিজের প্রত্যেকটি সৈনিকদেরকেই একটি জায়গার মধ্যে ডেকে নেয়, এমনকি সে তাদেরকে হাতির পায়ের কাছে নিয়ে এসে তাদেরকে মেরেও দেয়। সবশেষে এই জায়গার মধ্যে সোরাবাইয়ের ছেলে রাজারাম বেঁচে ছিল, অন্যদিকে শুধুমাত্র সোরাবাই বেঁচে ছিল। অন্যদিকে ঔরঙ্গজেব বুরহানপুর কেল্লার মধ্যে এসে যায়, যেখানে তিনি দেখতে পায় এখানের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। যখন ঔরঙ্গজেব এটিকে জানতে পেরে যায় যুদ্ধের ময়দানে শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ এই লড়াইয়ের মধ্যে নেমে এসেছে, তখন তার জন্য এই ঘটনাটি চিন্তার একটি বিষয় ছিল, কারণ তিনি শিবাজি মহারাজকে খুবই ভালোভাবেই জানতো। সে আসলে খুবই ভয়ানক ছিল এবং সম্ভাজি মহারাজ তার ছেলে হওয়ার জন্য সেও অবশ্য খুবই ভয়ানক হবে। তখন ঔরঙ্গজেব কসম খেয়ে নেয় যে যতক্ষণ না পর্যন্ত সে সম্ভাজি মহারাজকে মেরে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নিজের মুকুটকেই আর পরবে না। এরপরেই ঔরঙ্গজেবের সৈনিকেরা ভারতের উত্তরের দিকে যেতে শুরু করে দেয়, যেখানে তারা মানুষদেরকে খুবই খারাপ ভাবে মারতে শুরু করে। তারা মানুষদেরকে খুবই খারাপ ভাবে মারছে এই খবরটিকে যখন সম্ভাজি মহারাজ জানতে পেরে যায় তখন তিনি পুরোপুরি ভাবেই উদাস হয়ে যায়, কারণ তিনি জানে যারা আসলে মারা গিয়েছে তারা সবাই আসলে তাদের লোক ছিল যারা স্বাধীনতার সাথে বসবাস করতে চেয়েছিল। এরপরে সম্ভাজি নিজের প্রত্যেকটি সৈনিকদেরকেই নিজের কাছে ডেকে নেয়, কারণ সম্ভাজি মহারাজ খুবই ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল ঔরঙ্গজেবের সৈনিক আসলে যে কোনো পরিস্থিতির মধ্যেই তাদের উপর আক্রমণ করে দিতে পারে। এমনকি খবর এটিকেও শোনা যাচ্ছে যে ঔরঙ্গজেবের সৈনিকরা আসলে রায়গড়কেও পুরোপুরি ভাবে ঘিরে নিয়েছে। এই জন্য সে আগে আসার আগে ভিন্ন ভিন্ন রাস্তার মধ্যে গিয়ে তাদেরকে শেষ করে দিতে হবে। এরপরে সম্ভাজি মহারাজ ভিন্ন ভিন্ন গ্রুপকে বানিয়ে নেয়। এরপরে যখন ঔরঙ্গজেবের একটি টিম যখন জঙ্গলের মধ্যে দিয়ে পাস হচ্ছিল তখনই সম্ভাজি মহারাজ ওই ঘন জঙ্গলের মধ্যে নিজেদের সৈনিকদেরকে নিয়ে পৌঁছে যায় এবং সে ঔরঙ্গজেবের সৈনিকদেরকে পুরোপুরি ভাবে শেষ করে দেয়। এরপরে জলের রাস্তার মধ্যে ঔরঙ্গজেবের আরেকটি টিম ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল। তখনই সম্ভাজি মহারাজ নিজের আরেকটি সৈনিকদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় এবং তিনি এই জায়গার মধ্যে ঔরঙ্গজেবের পুরো সৈনিকদেরকে শেষ করে দেয়। এমন ভাবেই ঔরঙ্গজেবের আরেকটি সেনা যখন একটি জায়গার মধ্যে আরাম করছিল তখন সম্ভাজি মহারাজের আরেকটি সেনা এই জায়গার মধ্যেই লুকিয়েছিল। যখন তারা এই জায়গার মধ্যে পৌঁছে যায় তখন সম্ভাজি মহারাজের এই সৈনিকেরা তাদেরকেও পুরোপুরি ভাবে মেরে দেয়। এখানে ঔরঙ্গজেবের আরেকটিও সেনার দল ছিল যারা জলের রাস্তাকে পার করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। এখানেও সম্ভাজি মহারাজ তাদের সবাইকেই শেষ করে দেয়। এইভাবেই ঔরঙ্গজেবের অর্ধেক সেনা এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। ঔরঙ্গজেব এখানে বুঝতে পারছিল না আসলে এমনটা কেমন ভাবে করছে। তখনই ঔরঙ্গজেবের মাথার মধ্যে একটি আইডিয়া আসে। সে এখন কয়েকটি মারাঠাকে নিজের কাছে কবজা করার চেষ্টা করতে থাকে, কারণ তারা যদি তার কবজার মধ্যে এসে যায় তখন সে খুব সহজেই সম্ভাজি মহারাজের সমস্ত প্ল্যানকেই জানতে পেরে যাবে। এমন পরিস্থিতির মধ্যে সম্ভাজি মহারাজ এই খবরকে ছড়িয়ে দেয় সম্ভাজি মহারাজের একটি সৈনিকের দল আম্বে ঘাটের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু সম্ভাজি মহারাজের
অরঙ্গজেবের পুরো সেনা আসলে বুসাল বেসের মধ্যে উপস্থিত ছিল। তারা আসলে রাতের মধ্যেই আম্বেঘাটের দিকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু এই আক্রমণকে করার আগেই সম্ভাজি মহারাজ নিজের সমস্ত সেনাপতি এবং নিজের সমস্ত সৈনিকদেরকে একটি সলিড স্পিচ দিয়ে দেয়। তিনি বলতে থাকে যে মহাবীরদের রক্ত আমাদের রক্তের মধ্যে দৌড়াচ্ছে, ওই রক্তকে বাইয়ে দেওয়ার ক্ষমতা অরঙ্গজেবের মধ্যে নেই। স্বরাজকে আসলে রক্ষা করা শুধুমাত্র একটি মানুষেরই কাজ নয়, বরং প্রত্যেকটি মানুষের ইচ্ছা হলো এই স্বরাজকে রক্ষা করা যায়। সময় এসে গিয়েছে ইন্দ্রপ্রাণ থেকে এই শয়তানকে শেষ করে দেওয়া। আসলে এই জায়গার মধ্যে অরঙ্গজেব অনেকগুলো মারাঠাকে কিনে নিয়েছিল এবং এই স্পিচকে সম্ভাজি মহারাজ তাদের জন্যই দিচ্ছিল। সমস্ত সৈনিকই আসলে সং বেসের মধ্যেই উপস্থিত ছিল। তারা আসলে রাতের বেলাতেই অরঙ্গজেবের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, এমনকি তারা তাদের উপরেই আক্রমণ করতেও যাচ্ছিল। কিন্তু সমস্ত সৈনিকই আসলে অরঙ্গজেবের উপর আক্রমণ করার আগেই আমরা এই জায়গার মধ্যে জানতে পেরে যাই যে অরঙ্গজেবের সৈনিকরাই আসলে এই সংবেশের মধ্যে এসে গিয়েছে রাতের বেলাতে আক্রমণ করার জন্য। কিন্তু সংবেশ থেকে আম্বেঘাট দিকে যাওয়ার রাস্তা আসলে কে বলেছে? এই রাস্তাকে তো শুধুমাত্র একটি মারাঠাই বলতে পারে। বিশ্বাসঘাতক আসলে জাসুবাইয়ের দুই ভাই ছিল যাদেরকে সম্ভাজি মহারাজ আপন মনে করত, কিন্তু তারা অরঙ্গজেবের সাইডে পৌঁছে যায়। এরপরেই অরঙ্গজেবের প্রত্যেকটি সেনাই সংবেশের মধ্যে ঢুকতে শুরু করে। তারা আসলে মারাঠাদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে, কিন্তু এই জায়গার মধ্যে মারাঠা কম তো ছিল, কিন্তু এরপরেও তারা অরঙ্গজেবের সৈনিকদের উপরেই ভারী পড়ছিল। যেমন ভাবে তারা সংবেশের মধ্যে ঢুকতে যাচ্ছিল তেমন ভাবে মারাঠারা এক এক করে তাদের সবাইকেই মারতে থাকে। এখানে মোগল সৈনিক আসলে অনেকটা বেশি ছিল, কিন্তু মারাঠাদের কাছে খুবই পাওয়ার এবং সাহস ছিল। এখানে সম্ভাজি মহারাজ নিজের পিতা শিবাজি মহারাজের মতোই একটি সিংহের মতোই লড়াই করছিল। এখানে তিনি 1000 জনেরও বেশি মোগল সৈনিককে মেরে দেয়। অরঙ্গজেবের সেনাপতি আসলে খুবই ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল যতক্ষণ পর্যন্ত সম্ভাজি মহারাজের হাত খোলা রয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে মারাই যাবে না। এই জন্য সম্ভাজি মহারাজের হাতগুলোকে বড় বড় লোহার দণ্ড দিয়ে বেঁধে দেওয়া হয়। কিন্তু এরপরে সম্ভাজি মহারাজ মোগলদের উপর ভারী পড়ছিল। যারা আসলে সম্ভাজি মহারাজকে লোহার দণ্ডের দ্বারা ধরে রেখেছিল তারা আসলে সম্ভাজি মহারাজের পাওয়ার এবং সাহসিকতাকে দেখে খুবই ভয় পাচ্ছিল। কিন্তু সবশেষে সম্ভাজি মহারাজকে বন্দী করে নেওয়া হয় এবং এরপরেই মোগল সৈনিকরা সম্ভাজি মহারাজকে অরঙ্গজেবের কাছে নিয়ে চলে যায়। অরঙ্গজেব আসলে এখানে সম্ভাজি মহারাজকে তিলে তিলে মারতে চেয়েছিল, এই জন্যই সে সম্ভাজি মহারাজের উপর টর্চার করতেও শুরু করে। সে আসলে চাইছিল সম্ভাজি মহারাজ যাতে আর্তনাদ করে, কিন্তু এই জায়গার মধ্যে কিছুই ঘটেনি। সম্ভাজি মহারাজকে 2 থেকে 3 দিন ধরে খুবই মারা হচ্ছিল, কিন্তু সম্ভাজি মহারাজের মুখ দিয়ে একটু মাত্র আর্তনাদ বাইরে বার হয়নি। এখানেই মোগল সৈনিকেরা সম্ভাজি মহারাজের ক্ষত জায়গার মধ্যে নুন লাগাতে শুরু করে যাতে সম্ভাজি মহারাজ আর্তনাদ করে, কিন্তু এরপরেও সম্ভাজি মহারাজ একটু মাত্র আর্তনাদ করেনি। এরপরে যখন তেলকে গরম করে সম্ভাজি মহারাজের চোখে ঢালা হতে থাকে তখন সম্ভাজি মহারাজের চোখ একটু মাত্র বন্ধ হয়নি। সামনে থেকে আসলে মোগল সৈনিক সম্ভাজি মহারাজকে বলতে থাকে দয়া করে চোখ তো বন্ধ করে নিন, কিন্তু সম্ভাজি মহারাজ নিজের চোখকে বন্ধ করেনি। তখন ওনার মুখ দিয়ে একটু মাত্র আর্তনাদ বাইরে বার হয়নি। ওনার মুখ দিয়ে শেষ পর্যন্ত জয় জগদম্বাই বাইরে বার হতে থাকে। সবশেষে অরঙ্গজেবের সৈনিকেরা সম্ভাজি মহারাজের জিভকেই কেটে দেয়, কিন্তু এরপরেও সম্ভাজি মহারাজ একটু মাত্র আর্তনাদ করেনি। এই সমস্ত দৃশ্যগুলোকে দেখে অরঙ্গজেব ভেতর দিক থেকে পুরোপুরি ভাবেই জ্বলে যাচ্ছিল, কারণ সে মনে করছিল এত সাহসী ছেলে তার কাছে কেন নেই, কারণ সম্ভাজি মহারাজ নিজের পিতার কথাগুলোকেই শুনে চলছিল। সে আসলে স্বরাজের জন্যই লড়াই করছিল, তার চিন্তাকে এখনো পর্যন্ত জাগিয়ে রেখেছিল। এরপরে যখন সম্ভাজি মহারাজকে মারা হতে থাকে এরপরে সম্ভাজি মহারাজকে ধীরে ধীরে তড়পিয়ে মেরে দেওয়া হয়। লড়াইকে অবশ্য অরঙ্গজেবই জিতেছিল, কিন্তু এই লড়াইকে অরঙ্গজেব একটু মাত্র অনুভব করতেই পারেনি। বন্ধুরা, এটাই ছিল ছাবা মুভির পুরো কাহিনী। এই মুভিটি আসলেই অনেকটাই অসাধারণ ছিল, যেখানে আমরা ছত্রপতি সম্ভাজি মহারাজের আসল সাহসিকতাকে দেখতে পাই। বন্ধুরা, এটাই ছিল ছাবা মুভির পুরো কাহিনী। দেখা হচ্ছে অন্য একটি মুভির কাহিনীকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।